আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। অসম ক্রিকেট সংস্থা আয়োজিত পুলিন্দা স্মৃতি অনূর্ধ্ব-14 আন্তজেলা ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শিলচর ডিফু সহ কয়েকটি জোনে। লক্ষ্মীপুর জেলা দল অংশগ্রহণ করবে ডিফুতে। আগামী 31 মার্চ ডিফুর উদ্দেশ্যে রওনা দিচ্ছে লক্ষ্মীপুর জেলা দল। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব দেবব্রত পাল জানালেন, নমস্কার। আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সেকেন্ড পুলিন্দা ট্রফি, যেটা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন আন্ডারে, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের আসাম ক্রিকেট একাডেমির আন্ডারে যেটা হচ্ছে, সেটাতে আমাদের লক্ষ্মীপুরের দলও অংশগ্রহণ করেছে এবং আমাদের লক্ষ্মীপুরের দল আন্ডার 14 এবং জেনুইন আমরা আমাদের সেখানে 11 থেকে 13 পর্যন্ত 13-এরও মানে আন্ডার 13-এরও ছেলেরা আছে এবং আশা করি ভালোই দল হয়েছে। আমাদের প্রায় 10 দিনের মতো ক্যাম্প হয়েছে, ক্যাম্প করে পলাপুর মাঠেই ক্যাম্প করে আমরা দল, কিন্তু আমাদের ম্যাচটা হবে কার্বি আংলং ডিফুতে এবং সেটা দুইটা সাউদার্ন আসামের দুইটা জোন, সে একটা শিলচর এবং দুইটা ভেন্যু, একটা শিলচর এবং একটা কার্বি আংলংয়ে ডিফু। তো আমাদের লক্ষ্মীপুরের দল ডিফুতে যাবে। 2 তারিখে প্রথম ম্যাচ, 31 তারিখে আমাদের দল রওনা দেবে ডিফুতে গিয়ে ওইখানে খেলবে কার্বি আংলং এবং ডিমা হাসাও ডিএসের সাথে। এবং শিলচরে যেটা হবে, শিলচরে আবার ভেন্যু আছে, ওই ভেন্যুতে শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি, এই 3টা ডিস্ট্রিক্ট খেলবে। তো যেটা আমাদের দলও আশা করি ভালোই পারফর্ম করবে। যদিও আমাদের ক্রিকেট সিজনটা এই কিছুদিন আগেই, মানে ক্রিকেট সিজনে আমরা দুইটা টুর্নামেন্ট শেষ করলাম সুন্দরভাবে এবং আমাদের যা এবারের যে পিচ হয়েছিল, সেই পিচে এই টিমকেও আমরা আজকে আন্ডার 14-এর যে টিম যাচ্ছে, সেই টিমকেও আমরা এই পিচেই আমরা মানে কোচিং ক্যাম্প করিয়েছি। তো আশা করি ভালোই হবে। দল বাছাই প্রক্রিয়া যে টুর্নামেন্ট দুটা হয়েছে সেটার থেকে করা হয়েছে, সেটা থেকে অনেক প্লেয়ার এবং আমাদের যে জুনিয়র প্লেয়ার যারা ছিল এবং তারা হয়তো আমাদের সিনিয়র, আমাদের যেটা ডোমেস্টিক লিগ হয়ে থাকে সেই লিগেও অনেকগুলো প্লেয়ার খেলেছে, তার থেকে ওরা সিলেকশন পেয়েছে এবং আরও কিছু প্লেয়ার যারা হয়তো তো আমাদের ডিএসএফ টুর্নামেন্টে খেলে নাই, এমনি একাডেমিতে ছিল, তাদেরকেও আমরা এনে কোচিং ক্যাম্প করিয়ে তাদের মধ্যেও সিলেকশন পেয়েছে। বললাম তো যে 11 বছরের 2-3 জন খেলোয়াড় আছে যারা অনেক ভালো পারফর্ম করবে আশা করি। দল কবে রওনা হবে? দল 31 তারিখে রওনা হবে। 31 মার্চ? 31 মার্চ, হ্যাঁ। তো আমাদের খেলা 2 তারিখ ডিফুতে, প্রথম খেলা আমাদের ডিমা হাসাওর সাথে। এই যে পুলিন্দা ক্রিকেট টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে লক্ষ্মীপুর দল এখন পর্যন্ত ভালো পারফরমেন্স করতে পেরেছে, সেটা সাফল্য করেছে। গতবারও পার্টিসিপেট করেছে, এবার তো সেকেন্ড টাইম এই টুর্নামেন্টটা। আচ্ছা, দ্বিতীয়, এটা সেকেন্ড পুলিন্দাস। হ্যাঁ। গত বছর ফলাফল কি ছিল? গত বছরও ছিল, আমরা একটা ম্যাচ জিতেছিলাম, হ্যাঁ। এবং এইবার আমাদের দল একদম মানে আমরা 11, 12, 13 বছরের ছেলেদেরকেও আমরা সুযোগ দিয়েছি যাদের পারফর্ম ভালো আছে, কারণ ওরাই ভবিষ্যতে গিয়ে এখন থেকে একটু উৎসাহ পাবে। হ্যাঁ, রেজাল্ট যাই হোক আশা করি মানে পারফরমেন্সটা আমাদের ভালোই হবে, ভালোই করবে ওরা। এই জোন ভিত্তিক যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্ট থেকে একটি দল পরবর্তী রাউন্ডে যাবে? হ্যাঁ। সেটা কোথায় হবে? বা সেটা তো আবার গুয়াহাটিতেই হবে, সেন্ট্রাল ফাইনাল রাউন্ড যেটা, সেটা গুয়াহাটিতেই হবে। তো ফাইনাল রাউন্ডে খেলার আশা করছেন আপনি? আশা করি আমরা ডিফু থেকে জিতেই আসবে, আশা করি, দেখা যাক কি হয়। দলে মানে যে খেলোয়াড়রা রয়েছেন, বিশেষ করে যারা ব্যাটসম্যান এবং বোলিং বিভাগ, সেক্ষেত্রে পূরণ হয়েছে নাকি কিছুটা খামতি রয়েছে? না, ব্যালেন্স আছে, বোলিং ব্যাটিং দুটার দিকেই ব্যালেন্স আছে এবং আমাদের এখানে ক্যাম্প করিয়েছিল তন্ময় পাল, হ্যাঁ, ভালোই সুন্দরী মানে কোচিং, সে নিজেও যাবে টিমের সাথে এবং টিমের ম্যানেজার হয়ে যাবে বিকাশ মাহাতো। অলরাউন্ডার বা স্পিনার রয়েছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অলরাউন্ডার এবং স্পিনার দলে রয়েছে। স্পিনার আছে, পেসারও আছে, মিডিয়াম পেসার আছে, এবং ব্যাটিং লাইনেও আমাদের বেশ ভালোই শক্তি আছে। টপ অর্ডারেও ভালো আছে, ভালো ভালো যার মধ্যে গত বছরও খেলেছে বা সিনিয়র টিমের সাথেও খেলেছে, এরকম প্লেয়ারও আছে 13-14 বছরের প্লেয়ার, যাদের কিছুটা এক্সপিরিয়েন্সও আছে। তাই আশা করছি ভালোই করবে। আপনি কি মনে করেন এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটের আরো বা প্রতিভাবান ক্রিকেট যারা হ্যাঁ ক্রিকেটার হ্যাঁ তারা হ্যাঁ হ্যাঁ এই যে যত জুনিয়র লেভেলের টুর্নামেন্ট হবে, জুনিয়র লেভেলের খেলোয়াড়গুলো সুযোগ পাবে, ততই আমি মনে করি ক্রিকেটের মানটা উন্নত হবে। কারণ এরাই ভবিষ্যতে গিয়ে 19 খেলবে, 16 খেলবে, বা সিনিয়র খেলবে, বা বিভিন্ন ক্যাম্পে, স্টেট লেভেল ক্যাম্পে সুযোগ পাবে। এখন থেকে তারা যদি সেই উৎসাহটা পায়, এখন থেকে যদি তারা খেলার মধ্যে থাকে, তো অনেক লাভ হবে। যেটা হচ্ছে মানে পুরোটা আসামই আমাদের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। 17 মার্চ প্রয়াত ফুটবল সংগঠক শিশুতোষ বসাকের তৃতীয় মৃত্যু দিবসে কালীনগর এসসিসি কলেজ প্রাঙ্গণে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সংগঠক ইন্দ্রজিৎ সিনহা জানালেন, 17 মার্চ আমাদের বরাক উপত্যকার এক ঐতিহাসিক, খেলার জগতে এক ঐতিহাসিক দিন। এই জগতে এই দিনেই আমাদের প্রবীণ ক্রীড়া সংগঠক শিশুতোষ বসাক, যা শিশুদা নামে পরিচিত ছিলেন, ওনার প্রয়াণ ঘটেছিল গত 3 বছর আগে। এই দিনটিকে আমরা কাছাড় জেলার সাথে আমরাও, হাইলাকান্দি জেলায়ও আমরা বড় ধরনের অনুষ্ঠান না করলেও আমরা মোটামুটি একটা অনুষ্ঠান 3টি জায়গায় করা হয়েছে। এটা হলো তোমার আমাদের হাইলাকান্দি জেলা মহিলা ফুটবল দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া আধিকারিক নবীন চন্দ্র রাভা, ওই কার্যালয়েরই বড়বাবু হিমাংশু দাসকে। আমাদের মহিলা দলের এখন বর্তমান পরিচালনার দায়িত্বে রয়েছেন মিঠুন সরকার, ওনার নেতৃত্বে আমাদের মেয়েরা এবং ছেলেরা গিয়ে ওনার কার্যালয়ে গামছা দিয়ে সম্মানিত করা হয়েছে। ওনার কাজ সম্মান জানানোর উদ্দেশ্য হইল গত 2 বছর ধরে খেলমহারণ একটা রাজ্য সরকারের এক বিরাট ক্রীড়া প্রকল্প, সেই ক্রীড়া প্রকল্পকে সফল করে তোলার জন্য এই দুই ক্রীড়া আধিকারিক নবীনচন্দ্র রাভা ও বড়বাবু খুব মানে দিন রাত 5-6 মাস ধরে কাজ করে যাচ্ছেন। গতিকে ওনার সম্মান পাওয়া অতি প্রয়োজন। কারণ বাইরে থেকে কাজ করতে এসে আমাদের যদি হাইলাকান্দি জেলায় যদি সম্মান পায়, তো ওরা অনেকটা গর্বিত বোধ করবে। আমাদের হাইলাকান্দি জেলার খেলার জগতের সুনামটা আরো একটু বৃদ্ধি হবে। ফলে এই ঐতিহাসিক দিনে আমরা দুইজনকে আমরা সম্মান জানিয়েছি। আচ্ছা, শিশুতোষ বসাকের খেলার জীবন নিয়ে যদি কিছু স্মৃতিচারণ করেন আর কি। শিশুদা উনি একজন সংগঠক ছিলেন। বরাক উপত্যকার আনাচে কানাচে উনি বেড়াতেন, এবং আসাম, শুধু বরাক ভ্যালি নয়, আসাম, ত্রিপুরা বিভিন্ন এলাকায় ওনার পরিচিতি রয়েছে। বাংলাদেশেও ওনার পরিচিতি রয়েছে, মৌলভীবাজার, এবং বাংলাদেশেও একসময় উনি টিম নিয়ে গিয়েছিলেন, গ্রিন হর্নের ক্লাব। হ্যাঁ, এটাও একটা ঐতিহাসিক, খুব সম্ভবত এটা তোমার 90 দশকের পরে গিয়েছিলেন উনি। ওনার অবদানের কথা আমরা আজীবন, আমি নিজেও একজন ওনার সৈনিক আছি। ওনার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছি এখনো। ওনার যে অবদান, উনি যেভাবে গ্রামে গঞ্জে গিয়ে যেভাবে ঘরে ঘরে থেকে ছেলে মেয়েদের ডেকে এনে মাঠমুখী করেছেন, তিনি একজন, কোনো সময় তিনি যদি কেউ রেফারি থাকতেন না, লাইন রেফারির ভূমিকা উনি পালন করতেন। যদি কেউ রেফারি না আসতে দেরি হয়ে যেত, তখন উনি নিজেই ড্রেস পরে উনি নেমে যেতেন মাঠে। এই ধরনের দৃশ্য বিরল। এবং শুধু তিনি যে একজন খেলার জগতে গিয়ে যে ভালো ভালো পরিচয় নেয়, উনি সমাজের সাথেও একটা বিশেষ পরিচিতি রয়েছে, যেখানে সমাজের বড় বড় স্তরের মানুষের সাথে তার একটা বিরাট সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জুড়েই তিনি এক সময়ে তিনি বরাক উপত্যকার একজন মানে ভালো একজন অর্গানাইজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তো মেয়েদের ফুটবলে নিয়ে আসার ক্ষেত্রেও তার অবদান রয়েছে। যথেষ্ট রয়েছে। উনি বিগত, আমরা শিশুদের সাথে আমরা 2012 পরে আমরা মেয়েদের নিয়ে কাজ করেছি। অনেক জায়গায় নিয়ে গেছেন আমাকে, অনেক জায়গায় নিয়ে আমাকে মেয়েদেরকে ডেকে নিয়ে এনেছেন। অনেক মেয়েদের মানে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন। সব দিকে আমরা গত 17 মাস কালীনগরের সিদে কলেজ প্রাঙ্গণেও আমরা ওনার স্মৃতিচারণ হয়েছে। এখানে আমরা খেলমহারণ যারা জেলা ভিত্তিক আসরে যারা ভালো রেজাল্ট করেছে তাদের এক সংবর্ধনা অনুষ্ঠান ছিল।
সেই সংবর্ধনা অনুষ্ঠানে কালীনগরের সিদে কলেজ কর্তৃপক্ষ শিশু পোশাককে স্মরণ করেছে এবং ওনার আত্মজীবনী নিয়ে বক্তব্য রাখেন আমাদের কলেজের অধ্যক্ষা সম্পাদক কানুনগ, এনএসএস শঙ্কর দাস, 2 অধ্যাপক বিক্রম চক্রবর্তী, অভিষেক দেব এবং যোগা ইনস্ট্রাক্টর মিঠুন সরকার। ওনারা বক্তব্য রেখেছেন এবং আমরা আমাদের মহিলা দলের পক্ষ থেকেও আমরা ওনাকে স্মরণ করেছি এবং আগামী 25 মার্চ আমরা মানে আগামীকাল ওনার স্মৃতিতে আমরা পাথরকান্দি কাটাবাড়ি খেলো ইন্ডিয়া সেন্টারের সাথে আমাদের হাইলাকান্দি জেলা মহিলা ফুটবল দলের একটা কালীনগর একটা প্রীতি ম্যাচ রয়েছে ওনার স্মৃতিতে। তো আগামীতে শিশুতোষ পোশাকের নামে কোনো পুরস্কার বা এ ধরনের কিছু করার আমরা প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা আসামের বিভিন্ন প্রান্তের সংগঠকদের আমরা সম্মান জানিয়েছি ওনার নামে। আমরা আগামীতে মানে পরিকল্পনা রয়েছে, নিজেও একটু শারীরিক অসুস্থতায় আমি এখন বর্তমানে ঘরবন্দি অবস্থায় রয়েছি, ফলে বড় ধরনের কোনো পদে আমরা আগামীতে যদি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে পুনর্মাত্রায় ফিরে আসি, আশা করি শিশুদাকে নিয়ে আমরা বড় ধরনের পরিকল্পনা আরো নিব এবং উনি জানে যেখানেই থাকুক উনি যাতে আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন যে যাতে তোমরা আমরা অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে আমাকে যাতে ঈশ্বরের কাছে আরো মানে আমাকে ভালোভাবে রাখতে সাহায্য করে, আমরা এই চেষ্টা চালাবো। তো শিশুতোষ পোশাক অর্গানাইজার হিসেবে সারা শুধু বরাক উপত্যকা নয়, আসামে তার বিশেষ সুনাম রয়েছে ওনার। মানে আসামে আপনি যে ডিস্ট্রিক্টে যাবেন শিশুদা বললেই সবাই পরিচয় নামছে, যে ডিস্ট্রিক্টে যাবে শিশুদা বললেই গোয়ালপাড়া বলুন, সদিয়া বলুন, চরাইদেউ বলুন, ডিব্রুগড় বলুন, সব ডিস্ট্রিক্টে একটা ভালো পরিচয় আছে এবং তার অবদানের কথা সবাই গোয়ালপাড়াতে তো গত দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোয়ালপাড়াতে অনুষ্ঠান হয়েছিল দুবদরাতে তাজমহল হোসেনের নেতৃত্বে। বরপেটা তো ওনার পরিচয় আছে, বরপেটা সব ডিস্ট্রিক্টে ওনার বাণী এবং আদর্শ ছড়িয়ে রয়েছে। ফুটবলের জগতে তার অবদান কোনো মানে কেউ বলতে পারবে না। আজীবন ওনার যে জীবিত থাকবে তা ওনার সঙ্গে চলেছেন আর আজীবন ওনারা মনে রাখবেন ওনার অবদান। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি ও সংস্থার আজীবন সদস্য চন্দ্রজ্যোতি ভট্টাচার্য জেলার ফুটবল খেলা জনপ্রিয়তা নিয়ে শিলচর বেতার কেন্দ্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, তোমার একটা প্রশ্ন ছিল যে আগের দিনের খেলায় গ্যালারি ভরে যেত স্কুল কলেজের ছাত্র এবং আরও মানুষ শহরের মানুষদের ভর্তি হয়ে যায়, এখন হয় না কেন? তোমাকে আমি একটু আগে বলেছি মাঝখানে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, খেলার মাঠে মানুষ যেত না, কিন্তু গত 2 বছর যাবৎ একটা নতুন দিশা এসে গেছে। এখন কিন্তু কলেজ ফুটবলের খেলাও হয়, স্কুল ফুটবলের খেলা আরম্ভ হয়েছে গত বছর, এমনকি অফিস লিগও হয়েছে গত বছর। এটা কিন্তু আনন্দের কথা এবং আমি যতদূর শুনেছি এবং পত্রপত্রিকায় দেখেছি গ্যালারি নাকি এখনও ভর্তি হয়, এটা তো আনন্দের কথা। যদি আগের দিনের মতো গ্যালারি ভর্তি হয় আমাদের মতো আনন্দ আর কিছু। আর স্কুল কলেজের ছেলেরা যে আসে তাহলে আগামী প্রজন্ম গড়ে উঠবে নিঃসন্দেহে, আর না হলে আগামী প্রজন্ম গড়ে উঠতে পারবে না। স্কুল হলো খেলাধুলার নার্সারি, ওখান থেকে ছেলেরা বেরিয়ে আসে। সুতরাং আমি আশাবাদী, আমি আশা করব আগামী দিনে এরা আবার আসবে, আবার তোমরা অন্তত আবার ভালো ভালো খেলা দেখবে। তো স্কুলে তো আগে পিটি টিচার ছিলেন, গেম টিচার ছিলেন, এখনও স্কুলের গেম টিচার আছেন। গেম টিচার কীভাবে আছেন? পিআই, এদের পিআই বলা হয়। এক সময় তো প্রত্যেক স্কুলে পিআই থাকতেন, মাঝখানে একটা নষ্ট হয়ে গেছিল এবং কোনো পিআই তৈরি হয়নি, আসছেও না, এবার আবার আরম্ভ হয়েছে এবং স্কুলগুলিও তাদের শিক্ষকদের পাঠাচ্ছেন ছেলেদের সঙ্গে খেলাধুলা আগের মতো। আগে যেমন মনোরঞ্জনবাবু পাবলিক স্কুলে খেলাধুলায় আসতেন, সুধাংশু আচার্য নির্মল স্কুলের খেলাধুলা নিয়ে যেতেন, সুভাষ ভট্টাচার্য এরা ছিলেন। এখন ঠিক সেই জন্য না হলেও এখন তো আবার আরম্ভ হয়েছে। আমি তো আগেই বললাম তোমাকে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি।
তো সেখানে আমরা আগে আপনার অ্যাথলেটিকের ব্যাপার দেখেছি, ক্রিকেটের ব্যাপার দেখেছি, ফুটবলের ব্যাপার দেখেছি। আজকে এই অ্যাথলেটিক বা ক্রিকেটের ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে গেছে, ফুটবলের জনপ্রিয়তাটা অনেক কম। তার কারণটা কি মনে হয় আপনার? আর কিছুই কারণ নয়, কারণ হলো ডিএসের কর্মকর্তাদের অনীহা। আগে যেটা ছিল, ইদানিংকালে যেটা ডিএসের কর্মকর্তা যারা, তাদের আবার সেই শুভবুদ্ধি এসে গেছে। তারা চাইছে খেলা হোক, খেলা হচ্ছে, খেলা আবার আরম্ভ হয়েছে, কিন্তু না করে পারবা শক্তি আমার নেই। মাঝখানে অনীহা এসে গিয়েছিল, মাঠে কেউ যেত না, আবার শুরু হয়েছে এটা। আর স্কুল ফুটবলও পিআই আবার আসতে শুরু করেছে, আবার হবে খেলা। আমি মুঠেই মানে আমার হয়তো নিরাশাবাদী নই, আমি আশাবাদী থাকলে খেলা খেলা হবে, এই চিন্তা আমি করি। এবং এই জেলাতে গ্রামের খেলাগুলো এখনই হচ্ছে, কারণ এখন খেলাধুলা তুমি দেখতে পাচ্ছ, পত্রিকা দেখলে খেল মহারণ। আসাম সরকার একটা দারুণ উদ্যোগ নিয়েছেন। এই খেল মহারণ মূলত গ্রামগঞ্জেরই ঘুরবে খেলা হয়, ব্লকে খেলা হয়। আগের দিনে যেমন আমরা গ্রামগঞ্জে খেলা হতো, বন্ধ হয়ে গেছিলো এগুলো। আবার আসাম সরকার তার উদ্যোগ নিয়েছেন, আসাম ফুটবল তাকে মেনে চলছে, আসাম ক্রিকেট মেনে চলছে, এবং গ্রামগঞ্জে খেলা শুরু হয়ে গেছে। এই জন্য এটার নামই হচ্ছে খেল মহারণ। এবং সেখান থেকে আগামী দিনে ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসবে। এই জন্যই তো এই উদ্যোগ। কারণ গ্রাম থেকে যদি খেলা হয়, গ্রাম থেকে এর নিয়ম কি, ব্লক থেকে যারা আসবে তারা শহরে এসে খেলবে ফাইনাল। তাহলে দেখা গেল ব্লক থেকে আবিষ্কার করা হবে প্লেয়ারদের। গ্রামগঞ্জে তো অনেক প্রতিভা, পুরো প্রতিভা এই গ্রামগঞ্জে, এদের বের করে আনা হচ্ছে। এরা আসবেন শহর কেন্দ্রিক খেলায়, এবং ফাইনাল হবে শহরে, এবং নতুন টিমগুলি গঠিত হবে। প্লেয়ার আসবে, চিন্তার কোনো কারণ নাই। ইদানিং যা দেখছি এবং সরকারের যা উদ্যোগ দেখছি, তাতে মনে হচ্ছে যে প্লেয়ার আবিষ্কৃত হবেই। এবং আগামী দিনে যেরকম আমরা করিমগঞ্জ থেকে আন্তর্জাতিক মানের প্লেয়ার পেয়েছিলাম, আগামীতে আমরা এটা পাবো বলে আপনি আশা করছেন? নিশ্চয়ই আশা করি। আশা করার কারণ তো বললামই তোমাকে। যদি এমনিভাবে গ্রাম থেকে প্লেয়ার আসে, এরা যদি শহর কেন্দ্রিক খেলা কোচ আনা হয়, কোচ যদি আসে কোচিং করায়, তাহলে এই প্লেয়ার বেরিয়ে যাবে। আরও দেবাশিস আসবে, আরও অরূপ আসবে, আরও অনুপ আসবে, চিন্তার কোনো কারণ নাই। তো আপনাদের সময় তো কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আপনারা অনেক পরিশ্রম করে একটা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন, সে সময় খেলার বাতাবরণ তৈরি করেছিলেন। আজকে এই বাতাবরণটা তো সরকারই করে দিচ্ছে, কি বলে? সরকার করে দিচ্ছে, এবং একেবারে সত্যি কথা বলতে কি, সমগ্র খেলার মাঠ নতুন করে তৈরি হচ্ছে। ধরো করিমগঞ্জ খেলার মাঠ আগের দিনে যা ছিল তার থেকে অনেক বেশি উন্নত পরিকাঠামো, মাঠও সুন্দর হয়েছে, গ্যালারি পুরো গ্যালারি হয়ে গেছে, চারদিকে গ্যালারি, আর কাবাড গ্যালারিও হয়ে গেছে। সুতরাং ফ্লাইট লাইট হয়ে গেল। সুতরাং সরকার তো দিতেই যাচ্ছেন, এবং সরকারের এগুলো নিতে হবে আমাদের। না নিলে তো দেয়া নেয়ার পালা। সরকার দেবে, আমরা নেব। সরকার দিচ্ছে, কিন্তু আমরা নেবার পালা। করিমগঞ্জ ডিএসের বর্তমান কর্মকর্তারা সেটা নিচ্ছেন এবং কাজে লাগাচ্ছেন। সুতরাং এই সরকারের উদ্যোগে আরও ভালো ভালো খেলা হবে, ভালো খেলোয়াড় আসবে, আগামী দিনে সুন্দর একটা বাতাবরণ গড়ে উঠবে। তো আমাদের এখানে মাঠের সংখ্যাটা অনেক কম, শুধু সরকারি স্কুলের খেলার মাঠ। তাছাড়া আরও যে স্কুলগুলো খেলার মাঠ আছে, পাবলিক স্কুল, ইউনিভার্সিটি স্কুলের খেলার মাঠ, এগুলো অ্যাডপ্ট করাটা প্রয়োজন বলে মনে করছেন? আমি তো প্রয়োজন বলে মনে করি, শুধু নয়, নির্মূল খেলার মাঠ তো অলরেডি গড়ে উঠে গেছে, এবং এটা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগেই হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা বিশ্বরূপ ভট্টাচার্য যখন জেলা সভাপতি ছিলেন, তখন একটা সম্মেলন করেছিলেন, যেখানে অতীত যুগের সবকে মনে করা হয়েছিল। আমরাও গিয়েছিলাম সেখানে। তিনি আসাম সেনা বিভাগ এদের
ডেকে এনেছিলেন, যারা শিলচরে অনেক দান করেন। এরা এসেছিল, এরা কথা দিয়েছিল যে তারা কিছু টাকা দেবে নির্মল স্কুলের মাঠ গড়ে তোলার জন্য। তারা টাকা দিয়েছে এবং নির্মল স্কুলের মাঠ কিন্তু সুন্দরভাবে গড়ে উঠেছে, একদম পুরো গড়ে উঠেছে। পাবলিক স্কুলের মাঠ কিন্তু গড়ে উঠবে না, কারণ মাঠটা ছোটো আর এত বেশি অনুপ্রবেশ ঘটেছে চারদিকে যে এখানে আর ফুটবল মাঠ গড়ে উঠবার সময় নেই। বা এখানে মেলা হয়, প্রতি বছর মেলা হয়, নেতাজি মেলা, নানান জিনিস আছে। সুতরাং এখানে কলেজের একটা মাঠ আছে, বেশ বড় মাঠ, সেখানে হতে পারে, কিন্তু এখনও হাত দেওয়া হয়নি। জানি না এরা কবে হাত দেবেন বা দেবেন কি না। এটা হতে পারে একটা মাঠ। নির্মল স্কুল মাঠ তো অলরেডি হয়ে গেছে। মাঝগ্রামে একটা মাঠ হচ্ছে ইদানিং, একটু শুনেছি। এটা নাকি অনুদান এসে গেছে আসাম সরকারের কাছ থেকে। যদি আসে এখানে যদি মাঝগ্রামে হয়, মাঝগ্রাম তো করিমগঞ্জের সংলগ্ন, এখানে যদি মাঠ হয়ে যায় তাহলে গ্রামের মানুষের খেলাধুলার অনেকখানি অগ্রগতি হবে, এটা আমি আশা করি। এবং আগামীতে করিমগঞ্জের খেলাধুলা অনেকটা বেরিয়ে যাবে নিশ্চিত অগ্রগতির পথে করিমগঞ্জের মাঠ। আপনার এই জীবনের সায়ান্নে এসে এই কথাগুলো আপনার মনে হচ্ছে? খুব মনে হচ্ছে জীবন সায়ান্নে এসে মনে হচ্ছে। শুধু এই নয়, আমি বড় খুশি হচ্ছি, বড় আনন্দিত হচ্ছি যে ছেলেরা, ডিএসএর কর্মকর্তারা এই যে উদ্যোগ নিচ্ছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।